আচ্ছা বেশ, এবার চুপ। ফার্স্ট দেখো বলছে ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুক। নিশ্চয়ই পারবে। জাস্ট নতুন একটা এক্সেল ফাইল নিলেই সেটা ওয়ার্কবুক তৈরি হয়ে যায়, তাই তো? কি হলো? তার মানে ল্যাব শীট 12 থেকে? আচ্ছা, তার মানে তোমাদের বোনাস ক্যালকুলেশনটা দেখানো হয়ে গেছে, বোনাসটা করতে পারছো, তাই তো? 2 নম্বর পার্টে দেখো, তাহলে আমি বলছি ক্রিয়েট এ কলাম চার্ট বেসড অন দ্য অ্যাবাভ টেবিল। বেসড অন দ্য অ্যাবাভ টেবিল। তবে এই যে ম্যাটারটা যে ম্যাটারটা এখানে তৈরি করা আছে, এইটার উপরে কালাম চার্ট বেটার হবে না। কালাম চার্ট বার চার্ট বেটার হবে না। কালাম চার্ট বার চার্ট সাধারণত ইউজ করা হয় মাল্টিপল ফিল্ড থাকলে বেটার লাগবে। নাকি বুঝতে পারলো না কথাটা? মাল্টিপল ফিল্ড বলতে কি বোঝাতে যাচ্ছি? ধরো তোমাদের যে মার্কশিট, এই যে মার্কশিট, এই যে ফিল্ডের উপরে যদি করো তাহলে জিনিসটা বেটার লাগবে। তখন সাধারণত আমরা কি করি, কোন সাবজেক্টে, ধরো একটা এস দাস, তার প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারি? এস দাস তার প্রোগ্রেস রিপোর্ট, ধরো ওয়ার্ডে কত পেয়েছে, এক্সেলে কত পেয়েছে, এই যে প্রোগ্রেস রিপোর্ট, ঠিক আছে, সেটা কিন্তু কালাম চার্ট বা বার চার্ট বেটার। ঠিক আছে, মানে একাধিক কালামের উপর। আর যদি দুটো কালামের উপর করো তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা তখন করব এই চার্টটা পাই চার্ট। কি বললাম, বোঝাতে বললাম? তা কালাম চার্ট পার্টটা একটু দেখে নাও। আমরা করছি 4টে সাবজেক্টের উপরে, কি বললাম, এই 4টে সাবজেক্টের উপরে। কোনো অসুবিধা হলেও কি বুঝতে, দেখে নাও সবাই। একটা সাবজেক্ট বাদ গেল, ঠিক আছে, 4টে সাবজেক্টের উপরে করছি। অ্যাট ফার্স্ট কি করলাম, সিলেকশন করলাম। তোমরা কালাম চার্ট যেটা বলেছে সেটা তোমরা কি করবে, এই স্যালারি শিটের উপর করবে, ঠিক আছে, বা মার্কশিটের উপর করো, বুঝছে? মার্কশিটটা সব থেকে বেটার লাগবে। ফার্স্ট আমরা জায়গাটা সিলেকশন করলাম, এরপরে যাচ্ছে ইনসার্টে, তারপর এটা হচ্ছে কালাম চার্ট, ঠিক আছে, বুঝতে পারছি? কালাম চার্টে আসছো, যে ধরনের ডিজাইন জাস্ট ক্লিক করে দাও, তাহলে এখান থেকে এই ছবি দেখে আমরা কি বুঝতে পারছি না, ধরো এস দাস, তার ছবি দেখে তার প্রোগ্রেসমেন্ট রিপোর্ট ধরা যাচ্ছে কি ধরা যাচ্ছে না? ব্যাপারটা কি বুঝতে পেরেছো না বাবারি? সবাই কি বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার ভালো করে দেখো, এই চারটা ডিপেন্ড অন কি, এই টেবিল তো ব্যাকেজের টেবিল, নাকি বুঝতে চারটা যেখানে তুমি সরিয়ে দিতে পারবে, হ্যাঁ, হচ্ছে ডিপেন্ড অন টেবিল, এই টেবিলের উপর দাঁড়িয়ে আছে। সবাই একমত তো? যদি টেবিলটাকে আমরা উড়িয়ে দিই তাহলে এই চার্টের কোনো অস্তিত্ব থাকবে কি? থাকবে না। এবার তোমার বললো কেউ এই চার্টটাকে প্রিন্ট আউট দিতে হবে, ঠিক আছে, বাস্তবে চার্টটা প্রিন্ট আউট দিতে হয়। তাহলে এখন যদি আমরা প্রিন্ট আউট দিতে হয় তাহলে এই ডেটা তো অবস্ট্রাকশন করবে, হ্যাঁ বা না? ডেটা অবস্ট্রাকশন করবে তো, কারণ ব্যাকে ডেটা রয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, চার্টটা নতুন কোনো ওয়ার্কশিটে পাঠিয়ে দেবো। সবাই বুঝতে পারছো? নতুন কোনো ওয়ার্কশিটে পাঠিয়ে দেবো। তা সেই জন্য এখানে পাবে, দেখতে পাচ্ছ, মুভ চার্ট। কি বুঝতে পারছি? মুভ চার্ট কি আছে, অ্যাজ নিউ সিট, নতুন সিটে নিয়ে যাচ্ছি, ওকে করলাম। তাহলে অটোমেটিক লক্ষ্য রাখো চার্টটা কিন্তু নতুন একটা সিটে চলে আসছে। তাহলে এবার এই চার্টটা যদি আমরা প্রিন্ট আউট দিই কোনো অসুবিধা হবে? নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে, আবার দেখাচ্ছি। এই চার্টটাকে আবার আমি তাহলে ডিলিট করে দিলাম। বুঝছি ব্যাপারটা কি, এই চার্টটাকে ডিলিট করে দিলাম। জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে রাইট ক্লিক, চার্ট ডিলিট। তাহলে আবার করছি এটা, অসুবিধা নেই। তাহলে আসছি আমরা ইনসার্ট মেনু, চার্টে গেলে যে ডিজাইন চার্ট নিতে চাও নিয়ে নাও। তাহলে এখন চার্টটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে নাকি? এবার চার্টটা নিশ্চয়ই আমরা চাইবো না এখানে রাখতে, এখানে রাখলে প্রিন্ট আউট দিতে সমস্যা হবে, ডেটা নিয়ে সমস্যা করছে। তাহলে আমরা চার্টটা তখন সিলেকশন করে দেখতে পাচ্ছ মুভ চার্ট। কি বললাম, মুভ চার্ট। তাহলে মুভ চার্টে ক্লিক করো। আমরা নিশ্চয়ই চার্টটা করবো অবজেক্টিভ, মানে অবজেক্ট মানে যেখানে ছিল সেখানে ধরে করে লাভ নেই আমার। তাহলে আমরা কি করবো, নিশ্চয়ই নিউ সিট নাকি নতুন সিটে জাস্ট ওকে করো। তাহলে অটোমেটিক কিন্তু ও সিট তৈরি করে ডেটা চলে এলো। তাহলে এটা নিশ্চয়ই প্রিন্ট আউট দিতে সমস্যা নেই। কি বুঝতে পেরেছো?
এবার দেখো চার্টের টাইটেল, তা নিশ্চয়ই বাস্তব যখন কাজ কাজ করবে এই টাইটেল টাইটেল সব পাল্টে দেবে, কি বল, চার্টের টাইটেল পাল্টে দেবে। তাহলে এটা আমরা করলাম বাস্তব, MARKSHEET, মার্কশিট। কি বুঝতে অসুবিধা হয়েছে? মার্কশিট। এরপর আরও কিছু পার্ট একটু লক্ষ্য রাখবে, এই পার্টটা কি নাম্বার পার্ট নাকি, এই পার্টটা সাবজেক্ট পার্ট, ঠিক তো? হ্যাঁ, তাহলে যদি আমরা এরকমভাবে এখানে লিখে রাখতাম যে নাম্বার নাকি, এখানে যদি লিখে রাখতাম সাবজেক্ট, তাহলে যে দেখবে তার ঝট করে জিনিসটা বুঝতে পেরে যাবে নাকি। তা সেটাকে বলা হয় অ্যাক্সিস। একটা যেভাবে গ্যাপ পেপার করেছো তো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিসের টাইটেল দেবো, ওয়াই অ্যাক্সিসের টাইটেল দেবো, তাহলে সমস্ত মিটে যাবে। এবার সেইটা কীভাবে করছি দেখো, দ্যাট ইজ কল অ্যাড চার্ট এলিমেন্ট। কী বললাম বুঝেছো? সেটাকে আমরা বলি অ্যাড চার্ট এলিমেন্ট। তাহলে আমরা কি বললাম, অ্যাক্সিস টাইটেল একটা প্রাইমারি, ঠিক আছে, আবার আর একটা দিলাম অ্যাক্সিস টাইটেল ভার্টিক্যাল। এবার ভালো লক্ষ্য রাখো, এবার এখানে এসে গেছে তো, তাহলে এবার নিশ্চয়ই লিখে দিতে পারো নাকি, আবার এখানেও এসে গেছে, এখানেও এসে গেছে, নিশ্চয়ই লিখে দিতে পারো। কি বুঝতে পেরেছো? আর কোনো কিছু ডাউট? আর কি কি ধরনের হয় তা একটা মার্কশিটের সম্পর্ক। এবার ধরো মনে হলো এর যে নাম্বারটা, অ্যাজাম্পশন করতে হচ্ছে তাহলে কি 80 থেকে 100-র মধ্যে, তাই তো? অ্যাজাম্পশন করতে হচ্ছে তো, কি এটাই তো ঠিক? সঠিক তো নাম্বার বলতে পারছি না। হ্যাঁ, তুমি যদি চাও যে ওর নাম্বারটা ওই রেঞ্জে বসে যাবে, যে আর নাম্বার সেটার ঘরে বসিয়ে দাও। ফরম্যাটে কি বুঝতে পারছো? যে যার নাম্বার সেটার ঘরে বসিয়ে দাও, তা হাতে পুট করবো না, অটোমেটিক চলে আসবে ডেটা ভ্যালু চার্ট এলিমেন্টের মধ্যে। তাহলে আমরা দেব ডেটা ক্যাটালগ হিসাবে দেব না, লক্ষ্য রাখো কিসে কত নাম্বার পেয়ে গেছে সব সব এখন বলে দিয়েছে, দেখতে পাচ্ছি কি? বলো, কিছু মনে ডাউট? নাম্বারগুলো পুট হয়ে গেছে, ঠিক আছে? বলো চার্ট নিয়ে আর কার কি সমস্যা আছে দেখো। যদি তোমাদের এত কিছু বলেনি, শুধুমাত্র বলেছে চারটে অ্যাড করতে বলেছে, আর কিছু নয়, তাই তো? আর একটা আছে 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখো, ইনসার্ট ক্লিপ আর্ট, তাই লিখেছ তো? ইনসার্ট ক্লিপ আর্ট অন অ্যাবাভ চার্ট অ্যাজ ইউর চয়েস। ক্লিপ আর্ট মানে কি, এক ধরনের ছবি, ঠিক আছে? এইটার মধ্যে ছবি ইনসার্ট হবে, পিকচার, বুঝেছো? এটা বাস্তবে খুব একটা ভালো লাগবে না, তবে অনেক জায়গায় ভালো লাগে, অনেক জায়গায় করে। যেমন ধরো কোল্ড ড্রিঙ্কসের, বুঝছো, কোল্ড ড্রিঙ্কসের উপর করছে, 4 ধরনের কোল্ড ড্রিঙ্কসের উপরে। তাহলে যদি এখানে এই ছবিটা, এখানে যদি কালারটা না দিয়ে পার্টিকুলার সেই কোল্ড ড্রিঙ্কসটা ছবিটা যদি থাকতো, সে বড় হতো কমতো, এই জিনিসটা বুঝতে পারছো? ওটা সেই পারপাসে তোমাদের দেখাচ্ছে কি, ঠিক আছে? ব্যাপারটা তা এখানে দেখো আমি এইটা সিলেকশন করেছি, তার মানে দেখো কটা সিলেকশন হয়ে গেছে, যে যে জায়গায় এস দাস আছে সব কটা সিলেক্টেড নাকি, ক্লিয়ার তো? যে যে জায়গায় এস দাস আছে সব কটা সিলেক্টেড না, সবাই ক্লিয়ার? এবার দেখো ছবিটা কীভাবে ইউজ করছি, তাহলে চলে আসতো ফরম্যাটে, এখানে পাবে সেভ ফিল, ক্লিয়ার? এখানে আসছো পিকচার নাকি, তাহলে পিকচার্সে গেলে তাহলে আমরা কি করব, ফ্রম ফাইল নাকি, মানে আমাদের এখান থেকে ফাইলটা নেব। এবার এখানে কি ছবি আছে আমি কি জানাতে পড়েছি, ছবি আছে কিছু এখানে? ছবি তো নেই। কি সবাই বুঝতে পারলো নাকি? ছবি না থাকলে তো প্লেস হবে না। এখানে কি একটা ছবি আছে দেখি, যা ওখানে ছবি ঢুকে দিচ্ছি, কি বুঝতে পেরেছো? ইনসার্ট করলাম, দেখে নাও ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই ছবি দিলে তো হবে না, না? তাহলে ছবিটি কি অ্যাড হয়েছে? এবার ওখানে যদি নাম্বার প্লেস করো, এ অটোমেটিক আপ ডাউন করবে,
সেটা কি সঙ্গে বুঝতে পারছো কথাটা? ডেটাবেসে ধরো কারোর নাম্বার কমে গেল, অটোমেটিক্যালি ডাউন হবে, কিন্তু ছবিটা ঠিকঠাক নয়, তাই গুড লুকিং লাগছে না। জিনিসটা বুঝছো? ছবি কিভাবে দেবে, ক্লিয়ার না ক্লিয়ার না? বলো কি কি ডাউট, কি বলো, কার কোনো ডাউট হয়েছে? আবার ছবিটা দেখাবো। ধরো আচ্ছা আমি ছবি দিলাম না, ধরো এই সেভ ফিলে যাচ্ছ, এখানে দাও না টেক্সচার দিয়ে দাও, আর ধরো পিকচার্সেই গেলাম, মেশিনে তো পিকচার নেই, তাই আমি আর কী করবো, যাও আর ধরো আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি, বা ধরো এই পিকচারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কি ঠিক আছে, জাস্ট ইনসার্ট করে দাও আর কিছু নেই, দেখো কি ঠিক আছে। এবার ওখানে ওখানে যদি ভ্যালু কমিয়ে দাও বা বাড়িয়ে দাও, এ কিন্তু আবার আপ ডাউন করবে। ক্লিয়ার? আর কোনো সমস্যা? এরকম প্রতিটি পয়েন্টে ধরো কোল্ড ড্রিঙ্কসে বলবো, প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের ছবি রকম ভিতরে তুলে দিচ্ছে, ঠিক আছে। এবার স্টক অটোমেটিক বাড়লো, এ অটোমেটিক বেড়ে যাবে, বা কমছে এ অটোমেটিক কমে যাবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, গোলসিক। গোলসিক কি তোমাদের করানো হয়েছিল? গোলসিক ব্যাপারটা কিছু করানো হয়েছে তোমাদের? আচ্ছা গোলসিকটা একটু পরে করছি, 14 নম্বর প্রশ্নটা পরে আসছি। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে এসো, বলছি অ্যাড এ নিউ কলাম বিটুইন এ অ্যান্ড বি। এ তার মানে আমরা আগেরটাই যাবো নাকি? কোনটাই আমরা ছিলাম না, মার্কশিটে নয়, যেটা কাজ করছিলাম এক্ষুনি, এইটাই তো। তাহলে এ আর বির মাঝখানে একটা কালাম অ্যাড করতে হবে, ভালো করে বোঝো। যেটা সিলেক্টেড হবে তার আগেরটা অ্যাড হবে, বুঝতে পারছো? যেটা সিলেকশন করছো দরকার হলে নোট ডাউন করবে, যেটা সিলেকশন হবে তার আগেরটা অ্যাড হবে। হোম মেনুর আন্ডারে ইনসার্ট আছে দেখতে পাচ্ছ, জাস্ট ইনসার্টে ক্লিক করো, দেখো এখানে অ্যাড হয়ে গেছে। অসুবিধা হলো বুঝতে? এবার কি লিখতে বলছে? রিজিয়ন, REGION, রিজিয়ন, তাই তো লিখতে বলেছে। এরপর কি আছে কন্ডিশন বলো তো, কি কন্ডিশন দেওয়া আছে? প্রশ্নগুলো পড়ো, বলো প্রশ্ন পড়ো দেখি, এই প্রশ্ন আমি পড়ে যাবো না, বলো কি বলা দেওয়া আছে। Now use the conditional formatting as follows for the new column and write the region's name. বেশ সেটা তো করলাম, রিজিয়ন নেম দিয়েছি, হ্যাঁ বলো। North, south, east. নর্থ সাউথ, তার পাশে নর্থের পাশে কি দেওয়া আছে? Red. তার মানে কি বলছে কলমটা, কি বলছে? যদি এখানে কেউ নর্থ লেখে কি হবে? কালারটা অটোমেটিক রেড হয়ে যাবে। মানে কি বুঝতে পেরেছো না পাওয়ার? আরে বাবা, প্রশ্নটা মানে বোঝো অন্তত। যদি কেউ এখানে নর্থ লেখে কি হলো তোর? পড়াইনি তো এখন কিছু, আমি তো করাইনি এখনো কিছু, আমি সবাই বলছি। তুই কোন দিকে আছিস? এই জগতে আছিস তো? এই জগতে থাক। যদি নর্থ লেখে তাহলে অটোমেটিক কালারটা রেড হয়ে যাবে, বুঝতে পারছো? আবার সাউথ লিখলে পাশে কালারটা কি দেওয়া আছে? গ্রিন হয়ে যাবে। তারপরে কি দেওয়া আছে? ইস্ট লিখলে কালারটা কি হয়ে যাবে? পিঙ্ক। এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। কিরম ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো স্কুলের মার্কশিট তৈরি হবে, তা ডেটাবেস তো মেনটেন হবে, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, এবার দেখো সে পাস করেছে না ফেল করেছে, সেখানে তো ফর্মুলা মারা দেওয়া থাকে, গ্রেড তো ফর্মুলা দেওয়া থাকছে, আমরা শুধু এন্ট্রি করি কি কটা সাবজেক্টের মার্কস নাকি, বাকি টোটাল এভারেজ পাস না ফেল বা গ্রেড কত সেটা অটোমেটিক আপডেট হবে তো। তার এরকম ভাবে আমাদের চোখ থেকে মানে মানে মুছে যাওয়ার তাল হয় যে কটা ফেল করেছে, ধরা সম্ভব নাকি? ব্যাপারটা বুঝতে পারলি না, কটা ফেল করেছি ধরতে পারবো? যদি এরকম কন্ডিশন দিয়ে রাখতাম যেটা ফেল হবে অটোমেটিক কালারটা রেড কালারে এসে যাবে, তাহলে ধরা পড়ে যাবে তো।
তো ধরা পড়বে তো। এটা হচ্ছে সেই জিনিসই, এটা হচ্ছে সেই জিনিসই শেখানো হচ্ছে। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছিস? ঠিক আছে, পিছনে দুটো কিন্তু কথা হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, তুমি বাচ্চাটা পিছনে ভালোই কথা বলতে শুরু করেছো। আচ্ছা, এবার একটু বলি শোনো। এবার যেখানে অ্যাপ্লাই করবে আগে সেই জায়গাটা সিলেকশন করবে, ভালো করে শুনবে কিন্তু। হ্যাঁ, যে জায়গায় অ্যাপ্লাই করবে সেই জায়গাটা সিলেকশন করছো। এরপর তুমি চলে যাচ্ছ, দেখবে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং। কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছ কন্ডিশনাল ফরম্যাটিং। ক্লিয়ার তো? আগালাম। এরপরে যাবে ম্যানেজ রুল। কেউ কিছু নোট ডাউন করছো না, মনে থাকবে তো? ঠিক আছে, ঠিক আছে, ম্যানেজ রুলস। ক্লিয়ার? এরপর যাচ্ছ নতুন কন্ডিশন তৈরি করব, দ্যাট ইজ নিউ রুল। তারপর হবে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, মানেটা বোঝো, ওই সেলসটা যেটা কন্টেন্ট করবে তার উপরে অ্যাকশন হবে, এটাই মানে বোঝানো হচ্ছে, তাই তো? এবার হচ্ছে সেল ভ্যালু। কন্ডিশন কি? ইকুয়াল টু কি আছে? নট। প্রথমে এটা কি দেওয়া আছে? নট। তা লিখলাম NORTH, নট। নট হলে কি কালার হবে বলছে? রেড। তাহলে এবার যাচ্ছিস ফরম্যাটে, এবার দিলাম কালারটা রেড কালার। নাকি বুঝতে পারলি না? এবার ওকে করলাম, ওকে করলাম। ফার্স্ট একটা কন্ডিশন হয়ে গেল। পরবর্তী আরেকটা কন্ডিশন আছে, আবার নিউ রুল, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট। এবার করছি ইকুয়াল টু, এবার বলো কি আছে? হ্যাঁ, সাউথ, SOUTH, সাউথ। এবার সাউথ হলে কি কালার হবে বলো? গ্রিন কালার। তাহলে সাউথ হলে গ্রিন কালার। ওকে করলাম, ওকে করলাম। আবার আরেকটা আছে, তিনটে কন্ডিশন আছে তো। তাহলে আবার নিউ রুল, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, তারপর করলাম ইকুয়াল টু, তারপর করলাম EAST, ইস্ট করলাম। এবার ফরম্যাট করলাম কি কালার? পিঙ্ক কালার, পিঙ্ক কালার। ঠিক আছে, ওকে করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবার তুমি বলতে পারো কি হলো, কি লাভ হলো এখানে? কিছু লাভ হয়েছে কি? লাভটা কখনই বুঝতে পারবে। এখন ওই 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 ম্যাটারটা লেখো। কি ম্যাটার? NORTH, নট। এন্টার মারো। রেড কি আমি বললাম অটোমেটিক কালার রেড নিয়ে নেয়। ঠিক আছে, আবার লিখলাম SOUTH, সাউথ। আবার লেখো ইস্ট, EAST, ইস্ট। এবার এই যে কালারটা এসছে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো। আমার যদি মনে হয় যে এই কালারটা আমি চেঞ্জ করে দেবো, পারবে কি চেঞ্জ করতে? লক্ষ্য রাখো, এই ইস্ট সিলেকশন করলে তোমরা নর্মালি কি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করবে তো? কিচ্ছু চেঞ্জ হবে না, এক বিন্দু কালার চেঞ্জ হবে না। কি বুঝতে পেরেছিস কেন কালার চেঞ্জ হবে না? ক্লিয়ার? একটা কন্ডিশন এই হলে এই কালার হবে, ফর্মুলা দেওয়া আছে, যদি নর্মাল কালার হবে চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার? কন্ডিশন ফরম্যাটিং বুঝতে পেরেছো? শুধুমাত্র এটা বিভিন্ন জায়গায়। ধরো এরকম তুমি হয়তো ভাবছো, তোমার হয়তো মানে আমাদের ধরো মার্কশিট তৈরি করার জন্য রুল আছে যে 45-এর নিচে পেলে ফেল। তাহলে এরকমভাবে কন্ডিশন দিয়ে রাখলাম, 45-এর যারা নিচে হবে অটোমেটিক কালারটা রেড হয়ে যাবে, তাহলেও চোখে পড়ে যাবে। সেটা করতে পারি তো। ধরো এখানে আমি বললাম যে 6000-এর নিচে যারা কালারটা রেড হয়ে যাবে, বলতে ধরে দেখি এবারে ওই কন্ডিশন ফরম্যাটিং ইউজ করা। 6000-এর নিচে যারা কালারটা রেড হয়ে যাবে, তাহলে সিলেকশন করলাম। বল দেখি কোথায় যাচ্ছিস? কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, নিউ রুল, তাই তো? তারপর ফরম্যাট অনলি সেল ডট কন্টেন্ট। এবার বিটুইনের ওখানে গেলাম। এবার ইকুয়াল টু, ইকুয়াল টু হবে কি? কি আমার প্রশ্নটা বললাম 6000-এর কম বললাম না? 6000-এর কম, তাহলে লেস দ্যান, এটাই তো বুঝতে হবে। লেস দ্যান 6000,
লেস দ্যান 6000 নাকি 6000-এর কম। এবারে আসি ফরম্যাটে, যে কালার দিতে চাও সেই কালার দিয়ে দাও, দিয়ে ওকে করে দাও, ঠিক আছে, ওকে করে দাও, অ্যাপ্লাই করে দাও, অটোমেটিক দেখে নাও, অটোমেটিক এক জায়গায় বেসিক কালার রেড হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই জিনিস বহু জায়গায় আমরা বাস্তবে ইউজ করি, কেন বড় ডেটাবেসে আমাদের চোখে পড়বে না, কিন্তু যখন এই কন্ডিশন দেওয়া থাকবে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চোখ টানবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে? Now protect your sheet. নাও প্রোটেক্ট ইওর সিট। প্রোটেক্ট ইওর সিট মানে কি? সিটটা কি করতে পারবে না, মানে কেউ মানে তার হাতে দিয়ে গেলে কোনো এডিট করতে পারবে না, তাই তো? এটা হ্যাঁ, PDF বানিয়ে দিলে কেউ কিছু করতে পারবে না। পিডিএফ তাকে বানিয়ে দিচ্ছি সেটা আলাদা, কিন্তু পিডিএফ ফাইলেও আবার নেট থেকে নামিয়ে ওটাকে আবার ঠিকঠাক করে দেওয়া হয় এক্সেল করে, কিন্তু এক্সেল ফাইলটাই তাকে দেব, কিন্তু সে কোনো কিছু এডিট করতে পারবে না, অ্যাকচুয়ালি এটাই করতে বলেছে নাকি। তা দিলাম, এই মুহূর্তে তুমি তো দেখতে পাচ্ছ ইউজার লিখতে পারছে নাকি, কি হ্যাঁ তো নাকি, ইউজার লিখতে পারছে তো। তো এইবার আমরা প্রোটেকশন দেখবো, হ্যাঁ ঠিক আছে। রিভিউতে যাবি, হ্যাঁ কি বললাম, রিভিউ মেনুতে যাবি, প্রোটেক্ট সিট কি বললাম, রিভিউর পরে প্রোটেক্ট সিট, ক্লিয়ার। পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে ঠিক আছে, দিয়ে দিলি, এই প্রোটেকশনটা করে দিয়ে তাকে দিয়ে যাচ্ছিস। এবার তুমি নিশ্চয়ই এখানে লিখবে, কোনো কিছু কাজ করবে না, বুঝতে পেরেছো না? কিবোর্ড কাজ করবে না, ক্লিয়ার। তাহলে এবার তোমাকে আনপ্রোটেক্ট করতে হবে, আনপ্রোটেক্ট করতে হবে। যে জায়গায় ছিল রিভিউর কাছে প্রোটেক্ট সিট, এখন কি হয়ে গেছে, Unprotect sheet. তার মানে বলছে পাসওয়ার্ড দেওয়া আছে। যখনই আনপ্রোটেক্ট সিট করবে ও তোমার কাছে কি চাইবে, Password. পাসওয়ার্ড চাইবে, তো সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6, এবারে আবার এডিট করতে পারো, ঠিক তো? প্রোটেকশন বুঝতে পেরেছো না বাবারি? অসুবিধা হবে না? আর কি বলি বল, এটা নিয়ে যদি আরেক ধরনের প্রোটেকশন হয়, এটা এই জিনিসটা করা হলো, তোমার সামনে ফাইলটা খুলে দিলাম, কিন্তু জাস্ট ভিউ হবে, কোনো এডিট হবে না। এবার তুমি যদি বলো আমার ফাইলটা ওপেন করতে গেলেই পাসওয়ার্ড চাইতে হবে, সেটা আলাদা জিনিস, সেরকম যদি দেখতে যাও যে ফাইলটা ওপেন করতেই পারবে না, তাহলে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, আর সেটা না পরে, সেটা এখন নেই, এখন দেখছি অনলি সিট প্রোটেক্ট বলেছে, সিট প্রোটেক্ট দেখিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট কি আছে বল? Apply auto format on the above page. অ্যাপ্লাই অটো ফরম্যাট। অটো ফরম্যাট মানেটা কি বুঝতে পারছিস সবাই? মানে অটোমেটিক হয়ে যাবে, এটাই তো ব্যাপার। তো ওটা আর কিচ্ছু নয়, যার উপরে অ্যাপ্লাই করবি সেই জায়গাটায় আমি সিলেকশন করে নিলি, ঠিক আছে, সিলেকশন করলি, হোম মেনুতে যাবি, এখানে দেখবি ফরম্যাট অ্যাজ টেবিলে যাচ্ছি, নানান ধরনের ডিজাইন আছে, যে ডিজাইন তোর মনে হচ্ছে ভালো লাগছে জাস্ট সেটা ক্লিক কর, ওকে কর, অটোমেটিক সেই ডিজাইন হয়ে গেল। কিন্তু দেখো যতই ডিজাইন কর না কেন এখানকার কালার চেঞ্জ হবে না, বিষয় বুঝতে পারছো? ওখানকার কালার চেঞ্জ করতে পারবে না, ক্লিয়ার? আর কারো সমস্যা বল, আর কোন পয়েন্ট? শেষ আরো বাকি আছে। বলবি তো। Now save the file. ও পারবি, ফাইল সেভ করতে পারবি তো নাকি? তারপর Insert hyperlink between those pages named as salary. and বেশ sales. বেশ বেশ বেশ, আচ্ছা এবার লক্ষ্য রাখো, আমরা যখন কোম্পানিতে কাজ টাজ করবো, তা নিশ্চয়ই একটা অ্যাকচুয়ালি এটা কি একটা বই, আর সিটগুলো মানে এক একটা পেজ, তাই তো? তো এরকম একটা বই হাজার হাজার পেজ হবে, ঠিক আছে, ঠিক আছে বেটা। এবার অনেক সময় কি হয় তোমার খুঁজে পেতে অসুবিধা হয় নাকি, এরকম পরপর সিটগুলো হাজার হাজার সিট হয়ে যায়, পরপর খুঁজে যেতে হবে তো নাকি, কি বুঝতে পারছিস সবাই?
তা আমরা যদি এরম একটা ব্যবস্থা করে দিই, ভালো, আমি আর একটা সিট নিচ্ছি, এরম একটা ব্যবস্থা করছি, এই সিটের নামটা লিখলাম ইন্ডেক্স, বুঝে নিবি ব্যাপারটা, ইন্ডেক্স, ক্লিয়ার, সবাই বুঝতে পারছিস? এবার প্রত্যেকটা সিট অনুযায়ী MARKSHEET মার্কশিট বলে একটা লিখলাম, হ্যাঁ, আর একটা ধরো লিখলাম এখানে যা যা আছে স্যালারি, SALARY স্যালারি, আবার ধরো আরেকটা লিখলাম ইন্টারেস্ট, বা সে তিনটে নিয়ে আগে দেখাই, INTEREST। এবার আমি যেটা চাচ্ছি ইউজার এরমভাবে আমরা করে রাখবো, এখানে ক্লিক করব, অটোমেটিক সেই সিটটা, ধরো তোমার এখানে 1000টা সিট আছে, অটোমেটিক সেই সিটটা সামনে চলে আসবে। কি তাহলে তোমার খুঁজতে হবে, যেমন বইয়ের যে কন্টেন্ট বেস সেটাই করা থাকে, তো তবে এটা ডিজিটাল করছি, তাহলে আরো কাজের সুবিধা হলো, জাস্ট ক্লিক করছো সেই সিটটা সামনে, ক্লিয়ার? সেটা কীভাবে করছি আর লক্ষ্য রাখো, তাহলে এরকমভাবে ম্যাটারটা লিখলে। এবার যাচ্ছ ইনসার্টে যাচ্ছ, হাইপার লিঙ্ক, দেখবি লিঙ্কের মধ্যে থাকবে, কোথায় রে, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে গেলে এবার ভালো লক্ষ্য রাখো, প্লেস ইন দিস ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যেই ঘোরাফেরা করবে, প্লেস ইন দিস ডকুমেন্ট করলে। এবার আমার এটা লেখা আছে কি মার্কশিট, তাহলে মার্কশিটের সিটটা কোথায় আছে একটু দেখে নাও, এটাই আছে নাকি, জাস্ট ওকে করে দিলে। ঠিক একই রকমভাবে আবার স্যালারি, তাহলে বলো একই রুল তো, লিঙ্কে গেলি, এবার নিচ্ছিস কোনটা, স্যালারিটা নাকি, স্যালারি, ওকে করলি। আবার ধরো ইন্টারেস্ট, লিঙ্কে যাচ্ছ, কি যাবি, ইন্টারেস্ট নয়, ইন্টারেস্ট। এবার অ্যাকশনটা দেখো, ইউজারে কিচ্ছু করতে হবে না, হাত চলে এসছে তো, জাস্ট ক্লিক করো মার্কশিট সামনে। এবার তোমার বোঝার জন্য এখানে একটা করে রাখো না, তাহলে তোমার আরও সুবিধা হয়ে গেল, ইন্ডেক্স প্লেসটা কোথায় খুঁজে পাচ্ছে না এখন, তাহলে এখানে তুমি করে রাখো না, তোমার খুঁজতেও হবে না। তাহলে আবার আমরা এখান থেকে হাইপার লিঙ্কে চলে আসছি, তাহলে আমরা কোনটা নেবো বল, ইন্ডেক্স প্লেসটা ধরিয়ে দেবো নাকি, দিয়ে ওকে করে দেবো। তাহলে এবার তুমি এখানে ক্লিক করছো, তোমার সামনে ইন্ডেক্স প্লেসটা চলে যাবে। তাহলে বড় বড় যখন প্রফেশনালি কাজ করি আমরা কিন্তু এইভাবে সামনের একটা সিটকে আপনি গেল, তারপরে কি হলো, কিছু বুঝতে হচ্ছে না, আমার ঝটঝট পেজে ঢুকে যাচ্ছে, বুঝতে পেরেছিস কিভাবে করলাম? আর কোন পয়েন্ট আছে বল? ব্যাস শেষ, একটা বাকি আছে, আচ্ছা একটা বাকি, হ্যাঁ ঠিক বলেছে, একটা বাকি আছে, ঠিক মনে রেখেছে। যদিও ওই যে গোলসিকটা এখানে বেটার নয়, তবে আমি একটা জিনিস বলছি, আচ্ছা ঠিক আছে, ও গোলসিকটা ধরে রেখেছে, গোলসিকটা বলছি একটু শুনে নে, তবে এই অনুযায়ী বেটার হবে না, মানে এই ল্যাবশিট অনুযায়ী গোলসিক কাজ করবে না। গোলসিক পার্টটা একটু বুঝে নেবে। ধরো আমরা এখানে লিখলাম প্রিন্সিপাল, পি লিখলাম, হ্যাঁ অত লিখলাম না, প্রিন্সিপাল 5000 টাকা হয়েছে, টাইম লিখলাম 1 ইয়ার্স, রেট, ঠিক আছে, রেট লিখলাম ধরো 5%, রেট লিখলাম 5%, বুঝতে পেরেছো, রেট লিখলাম 5%, হাউ মাচ ইন্টারেস্ট বলবি তো, পারবি তো সবাই, কি ফর্মুলা, PRT/100 তো, তাই তো, PRT/100, তাহলে ইকুয়াল সাইন বলো, পি মানে এইটা ইন্টু এইটা ইন্টু এটা, বাই 100 কি দিতে হবে বল, বাই 100 কি দিতে হবে, কেন দিতে হবে না, বিকজ পার্সেন্টেজ আছে, তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে অ্যাকচুয়ালি 250 টাকা নাকি, এটা নিশ্চিত সবাই পারবে তো। এবার তাহলে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল পে কাস্টমারকে কত করতে হচ্ছে 1 ইয়ার্স পরে, অ্যাকচুয়াল পে
অ্যাকচুয়াল পে হচ্ছে তাহলে কত হচ্ছে? amount is এইটা প্লাস এইটা কি একমাত্র 5250 পাবে 1 বছর পরে, এটা তো নিয়ম। হুম? এবার তুমি কাউন্টারে বসে আছো, ঠিক আছে, একজন কাস্টমার গিয়ে বললো, কারণ কাস্টমার নানা রকম চাহিদা করতেই পারে, সে গিয়ে বললো দিদি আমার 5300 টাকা দিতে হবে। কি করবো, তাই কি উত্তর দিবি বল? কি কি প্রশ্ন বললাম বুঝতে পেরেছিস তো? 1 বছর পরে তার হিসেবে এসে 5250। কাস্টমার তো অনেক কিছু বলতেই পারে, সে গিয়ে বললো দিদি আমার এটা 5300 করে দিতে হবে। কি করবি ভাই, কি বলবি? হাতে বার্তা দিবি বল, কি বলা যায়? কেন কাস্টমার ডিলিং, ওদেরকে কিছু বলা যাবে না, মানে তো তোমারটা রেকর্ডিং হয়, ওদেরটা রেকর্ডিং হয় না, কিন্তু জানিস তুই একটা বুঝতে পারলি কথাটা? বাস্তবে বাস্তবে যখন যে কর্মজীবনে থাকি আমার কথা রেকর্ডিং চলে, সেটা ডিপার্টমেন্ট দেখে, কিন্তু তোমরা ক্যারিয়ারে দিয়ে যাচ্ছ সেটা সেটা দেখে না। সুতরাং কাস্টমার বলতেই পারে, কিন্তু কাস্টমারকে কি বলা যেতে পারে বল দেখি, সাধারণ বুদ্ধি কাজে লাগাও। কাস্টমারও চড়বে না, তুমিও ঠিক থাকবে, তুমি নিশ্চয়ই 5300 দিতে পারবে না, তাহলে 50 টাকা পর দিয়ে দিতে হবে। কেন পর দিতে হবে? প্রুফটাকে দেখিয়ে দেবো, কি বললি? বারোটা দেখিয়ে দেবো যে দেখো হ্যাঁ। ক্যালকুলেশন সে বলছে আমি 5300 দিতে হবে, কি করলে করা যাবে একটু বলুন। সেটা বলতেই পারি তো আমি, বল, আমি তো কাস্টমারকে বলতেই পারি যে আমাকে 5300 দিতে হবে, দিদি কি করতে হবে একটু করে দিন। কি ছোট্ট করে একটু অ্যান্সার দিলে কি বলা যেতে পারে? কমন সেন্স তাকে কি অ্যাপ্লাই করে, তাই কি বলা যাবে? এমন কিছু কথা বলো যাতে তোমার পিলো না ভাঙে, ওর আনন্দের সাথে বাড়ি চলে যাবে, কিচ্ছু বলবে না, আনন্দের সাথে বাড়ি চলে যাবে। কি বলে তোর বল? হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি বললে হবে কি করে? এই যে কয়েনটা বলেছি ঠিকঠাকই পয়েন্ট, যখন 300 টাকা হবে তখন নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ও দাদা কখন দেবেন সেটা বলে দিন, তাহলে তো আসবো, তাহলে ওই দিন আসবো কি, তাই তো নাকি? ওই কথাটাই ঠিক, এর কথা যেটা বলেছি এটাই ঠিক। তার মানে তাকে বলতে হবে আপনি আর 2 মাস পরে আসুন, আপনি আর 3 মাস পরে আসুন, আপনি যা বলেছেন আমি সেই টাকাই দেবো। তাহলে কি সে তোর উপর অফেন্ডেড হবে? কি অফেন্ডেড হবে না তো? জাস্ট এই কমন সেন্সটা, কি বললাম বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে ঠিক আছে দিদি আপনি আর 2 মাস পরে আসুন, আপনি যা বলছেন সেটাই দিয়ে দেবো, বাস। তুমিও ঠিক সেও ঠিক, তোমার পরে 1 মাস হয়ে জানি, সেও সেই টাকাটাই পাচ্ছে। এই যে 2 মাস হবে না 3 মাস হবে, এই যে ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করতে হতো, সেটাই গোল 6 সেই কাজটা সোজা করবে। গোল 6 মানে কি, পারপাস ক্লিয়ার? গোল 6 মানেটা কি, একটা টার্গেটের পিছনে আমরা ছুটছি। টার্গেটটা কি আমার, কত করতে হবে? 250 থেকে 300 করতে হবে। এবার লক্ষ্য রাখো অ্যাপ্লাইটা করছি কি হবে, ঠিক আছে? কাজটা রাখছো ফর্মুলা সেলে, ডেটা মেনুতে যাবে, ডেটা মেনুতে যাবে, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল 6, টু ভ্যালু, চাচ্ছে 300 টাকা নাকি, চাচ্ছে 300 টাকা, 300 টাকা লিখবি। এফেক্টেড সেল মানে কোন সেল এফেক্টেড হবে, টাইমটা, ঠিক তো? এবার ওকে করে দে, সঙ্গে সঙ্গে সুন্দরভাবে রিপোর্ট দিয়ে দেখে আপনি 2 মাস পরে আসুন দিদি, হ্যাঁ সুন্দরভাবে চলে যান, 2 মাস পরে আসুন, সব টাকা পেয়ে যাবেন। এই যে 2 মাসটা তুমি যদি ম্যানুয়ালি খাতা হিসেব করতে, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যেত। বলছিক সেটা খুব ইজিলি সলভ করে দেবে। আরে ওই রিপিট করে নেন প্রসেস। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? যদি তুমি অ্যাকসেপ্ট করো, কাস্টমার যদি আমি এটা বললে 2 মাস পরে আসুন আমি দিয়ে দেবো, যদি বলে হ্যাঁ তাহলে ওকে করবি, যদি বলে না তাহলে ক্যান্সেল করে দেবো, তাহলে আমি আর কিছু করার নেই, তাই তো বলবো নাকি? তাহলে আমার আর কিছু করার নেই। তাহলে কি করছিস আবার বলছিস, কার্সার ফর্মুলা সেলে রাখছিস, ডেটা মেনুতে যাচ্ছিস, হোয়াট ইফ অ্যানালাইসিস, বলছি এবার টু ভ্যালু, টু করতে চাও কি 300 নাকি? এফেক্টেড সেল কোন সেলে অ্যাকশন নেবে, এই সেলটা অ্যাকশন নেবে। এবার ওকে করলাম,
আমার সে বললো হ্যাঁ তাহলে ওকে করে দাও। গোলসিট বুঝতে পেরেছিস? কিন্তু ওখানে যে গোলসিটটা দিয়েছে সেই গোলসিটটা অ্যাপ্লাই করা যাবে না। এবার লজিক কেন অ্যাপ্লাই করা যাবে না বুঝে নাও। তোমাদের যেখানে গোলসিটটা দিয়েছে কোনটার উপরে গো? এই হচ্ছে গোলমাল হয়ে গেল। কোন পেশে করছিলাম এটার উপর তো এখানে গোলসিটটা অ্যাপ্লাই করা যাবে না। বলো তো কেন অ্যাপ্লাই করা যাবে না? ধরো ধরো আমাকে বললো কমিশন আমাকে 4,000 টাকা করতে হবে, কিন্তু কমিশন দাঁড়িয়ে আছে একটা কন্ডিশনের উপরে, সেটা সেলস ভ্যালুর উপরে। তা তুমি যখনই ওটাকে মারছো হিট করছো, আবার ওকে হিট করবে। ব্যাপারটা বুঝতে পারলে না কথাটা? তুমি একে গোলসিকের মাধ্যমে এটাকে বলছো 4,000, হ্যাঁ 4,000টা হবে কি করে? ও তো দাঁড়িয়ে আছে এইটার উপরে, ও তো অটোমেটিক চেঞ্জ করবে। তুমি 4,000 মারবে, ও আবার ঘুরিয়ে দেবে। নাকি মাথা ঢুকলো না কথাটা? লজিক কি বুঝতে পারছিস? কারণ 3,700 যেমন হাতে লেখা নেই, ও তো ইফ কন্ডিশন মারা আছে, ও তো এইটার উপর দাঁড়িয়ে আছে। যখন তুমি ওখানে 4,000 মারছো, ও তখন যখনই ওকে করছো তখন ইফটাকে ধরে নেবে, ধরে আবার আগের জ্যামিতি দিয়ে দেবে। সুতরাং এইটার উপরে কিন্তু গোলসিট অ্যাপ্লাই করতে পারবে না, ভুলভাল রেজাল্ট আসবে। লজিক ক্লিয়ার? যুক্তি দিয়ে বুঝবে যে কেন হবে না ওটা। কারণ ইফ কন্ডিশন মারা আছে ওখানে 3,750, সেটা তখন ইফ লজিক দিয়ে টেনে এসছে। কি ঠিক আছে তো? সেই জন্য ওইটার উপরে বেটার হবে না। যেটা তোমার এক্সাম্পল দিয়ে বোঝালাম যেটা, সেটাই এইটাতে এরমভাবে অ্যাপ্লাই করে দেখো, তাহলে রেজাল্টটা ঠিকঠাক পাবে। ঠিক আছে? বলছি বুঝতে পারছিস? আর কি পয়েন্ট বল, আর কোনটা ডিউ আছে বল। নেই তো করা বাজে 48, তা লাগাই আর একটু। আচ্ছা ওই দুজন টাকা দিয়ে গেল, তারা কি চলে গেল না? তাদের দেখতেই পাচ্ছি না। দুটো ছেলে টাকা দিল, কি তারা বাড়ি চলে গেল? আচ্ছা তাহলে আরেকটু আগাবো নাকি? পরের ল্যাব সেটে যাবো নাকি ল্যাবে যাবো? যেটা বলবে তাই বল। ল্যাবে? আচ্ছা এটা